কালী পুজোর সময় নদীতে জাল ফেললেই ওঠে খয়রা মাছ। সেই মাছ দিয়ে হয় মায়ের ভোগ। মা এখানে পরিচিত খয়রা কালী নামে। অন্য কোনো মাছ নয়, মা কালীকে এখানে অন্নভোগের সঙ্গে নিবেদন করা হয় খয়রা মাছ। সেই কারণে মা কালী এখানে খয়রা কালী নামে পরিচিত। এই পুজোর ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে রানী রাসমণির জামাতা মথুরাম মোহন বিশ্বাসের বাড়ির ইতিহাস। 700 বছরের প্রাচীন রীতি মেনে আজও একইভাবে পূজিত হয়ে আসছেন মা খয়রা কালী। আসুন তাহলে এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক খয়রা কালী পুজোর ইতিহাস। সামনেই কালী পুজো, দিকে দিকে শুরু হয়ে গিয়েছে কালী পুজো এবং দীপাবলির প্রস্তুতি। এই কালী পুজো সকলের কাছে দীপান্বিতা কালী পুজো নামে পরিচিত। তবে মায়ের মহিমা অনুযায়ী এক এক জায়গায় এক এক রকম নামে পূজিত হন মা কালী। বিভিন্ন জায়গায় গ্রাম বাংলার কালী পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে নানা ইতিহাস। আজও নিষ্ঠার সঙ্গে পুরনো রীতিনীতি মেনেই হয়ে আসছে পুজো। ঠিক তেমনই 700 বছরের প্রাচীন গ্রাম বাংলার অতি পরিচিত পুজো খয়রা কালী পুজো। ভারত বাংলাদেশ সীমান্তের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের সোনাই নদীর পাড়ে বিথারি গ্রামেই পূজিত হন দেবী খয়রা কালী। জানা যায় আজ থেকে প্রায় 700 বছর আগে বারাণসী থেকে আসা এক সাধু গোপাল চক্রবর্তী বেতাবতী নদী ধরে যশোরের দিকে যাচ্ছিলেন। সেই সময় বিশ্রামের জন্য তিনি বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারি গ্রামের একটি শ্মশানের পাশে দাঁড়ান। সেই সময় হঠাৎই দুর্যোগ নেমে আসায় তিনি সেখানেই থেকে যান। কিন্তু অমাবস্যার সময় এগিয়ে আসায় তিনি ঠিক করেন সেখানেই নিজের হাতে মাটির প্রতিমা তৈরি করে পুজো দেবেন। যেমন ভাবনা ঠিক তেমন কাজ। মাটির প্রতিমা তৈরি করে অমাবস্যায় কালী পুজো করেন তিনি। কিন্তু পরবর্তীতে মাকে পুজো করার পর মায়ের মূর্তি কাঁধে নিয়ে যখন বিসর্জন দিতে নদীতে যান, তখন তিনি মাকে আর নামাতে পারেননি মাথা থেকে। এরপর তিনি মাকে নিয়ে ফিরে আসেন এবং রাতেই স্বপ্নাদেশ পান। পরবর্তীতে তিনি রাজা প্রতাপাদিত্যের কাছে যান এবং পুরো বিষয়টি জানান। সেই রাতে রাজা প্রতাপাদিত্য তিনি নিজেও স্বপ্নাদেশ পান। এরপর সেখানেই মায়ের মূর্তি তৈরি করে পুজো শুরু হয়। জানা যায় ওই বিথারি এলাকায় বাড়ি রানী রাসমণির জামাতা মথুরাম মোহন বিশ্বাসের। তারা এই কালী পুজোর কথা জানতে পেরে বেশ খানিকটা জমি দান করেন মায়ের মন্দির তৈরির জন্য। রানী রাসমণি থেকে শুরু করে রামকৃষ্ণদেব অনেকেই নাকি এসেছেন এই খয়রা কালীকে দর্শন করতে। অতীতের সেই নিয়ম অনুযায়ী আজও হয়ে আসছে এই পুজো। জানা যায় কালী পুজোর সময় স্বপ্নাদেশ পাওয়ার পর নদী থেকে খয়রা মাছ তুলে মাকে ভোগ নিবেদন করা হয়। কথিত আছে কালী পুজোর সময় নদীতে জাল ফেললেই নাকি উঠে আসতো খয়রা মাছ। এরপর থেকে নাকি আজও একই নিয়মে মা কালীকে অন্নভোগের সঙ্গে নিবেদন করা হয় খয়রা মাছ। আজও কালী পুজোর দিন হয় পাঠা বলি। পুজোর সময় ভোগ রান্না করে মাকে নিবেদন করা হয়। পরবর্তীতে সেই প্রসাদ গোটা গ্রামের মানুষকে বিতরণ করা হয়। স্থানীয়রা তো বটেই, আজও বাংলাদেশ থেকে বহু মানুষ এই পুজোতে একবারের জন্য হলেও আসেন এপার বাংলায়। দেবী এখানে খয়রা কালী হিসেবে পরিচিত। এই বিষয়ে মন্দিরের এক সেবায়িত বিশ্বজিৎ চক্রবর্তী জানান, এই পুজোর অনেক ইতিহাস আছে। যেমন মা কালীকে যেহেতু খয়রা মাছ দিয়ে ভোগ নিবেদন করা হয়, তাই তিনি খয়রা কালী। এই কালী পুজোর জন্য রানী রাসমণির জামাতা মথুরাম মোহন বিশ্বাস বেশ খানিকটা জমি দান করেছেন। জানা যায় স্বয়ং রামকৃষ্ণদেব এসেছিলেন এই মন্দির দর্শন করতে। এছাড়াও এই মন্দিরকে ঘিরে রয়েছে আরও ইতিহাস। বহু মানুষ এখানে আসতেন, ভোগ দিতেন, পুজো হতো। এবং তৎকালীন সময়ে এখানে গলবাথান যে গ্রাম আছে, সেই গ্রামে একটা মহামারী হয়। সেখানে মহামারীতে এমন একটা অবস্থা, মানুষ মধ্যে এক গ্রাম শূন্য মতন অবস্থা। সেই পর্যায়ে ওরা এবং মায়ের আদেশ পায়
মা তাদের বলে, তোরা আমার এখানে বছরে একটা দিন সবাই আসবি, বাড়িতে কেউ থাকবি না। সেটা দিন হচ্ছে শেষ অঘ্রাণ মাসের শেষ মঙ্গলবার। সেই শেষ মঙ্গলবারে ওরা এখন আসে, এসে পুজো দেয় এবং ওরা ভক্তি সহকারে পাঁঠা বড়ি, কাপড় চোপড়, ফলমূল দিয়ে ওরা পুজো দেয় এবং প্রসাদও ওরা গ্রহণ করে। খয়রা মাছ মার আদেশ ছিল, মা যেন খয়রা মাছ ওদের কাছেই চেয়েছেন, ওরাই খয়রা মাছ নিয়ে আসতো এবং আমাদের যে পাশে একটা বাঁওড় আছে, এই বাঁওড়ে জাল ফেললেই খয়রা মাছ উঠতো। এইটাই হচ্ছে বেশি, যে এখানে জাল ফেললেই মার কি ইচ্ছা সেই খয়রা মাছ উঠতো, সেই মাছ মাকে দেওয়া হতো এবং ওরাও খয়রা মাছ আনতো। ওরা কিছু আনুক আর না আনুক, খয়রা মাছ অবশ্যই ওরা পুজো আনবে। সেই খয়রা মাছ দিয়ে ভোগ রান্না হতো এবং সবাই সে মানে ওরা ভক্তবৃন্দ সবাই সেই খয়রা মাছ প্রসাদ পেত। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, বহু দূর দূরান্ত থেকে মানুষেরা আসেন এই পুজো দেখতে। কালী পুজোর সময় ভিড় উপচে পড়ে এই মন্দিরে। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলা থেকেও বহু মানুষ আসেন এই পুজো দর্শন করতে। উত্তরপ্রদেশ থেকে একজন সাধু সেই সময়, মানে আমাদের বংশের প্রতিষ্ঠাতা গোপাল সার্বভৌম মহাশয়, উনি ওখান থেকে এলেন বাংলাদেশে যাবেন একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। তো এই নদীটা সেই সময় বেত্রাবতী নদী নামে পরিচিত ছিল, আমরা শুনেছি এই সময়। তো সেই নদীতে উনি নৌকায় করে যাচ্ছিলেন, পথে একটা প্রাকৃতিক দুর্যোগে উনি এখানে দাঁড়িয়ে যান। এখানে যে বটগাছটা আপনারা দেখছেন, এই বটগাছটা আগেও আর একটা বটগাছ, প্রাচীন বটগাছ ছিল। সেই বটগাছের নিচে উনি এখানে অবস্থান করেন এবং উনি অবস্থান করতে গিয়ে, যেহেতু প্রাকৃতিক দুর্যোগ সেই জন্যে এবং অমাবস্যাও সামনে এসে যায়, তখন উনি পরদিন থেকে এখানেই মাটি নিয়ে একটি মায়ের মূর্তি উনি তৈরি করেন এবং সেটাকেই অমাবস্যায় পুজোও করেন। পুজো করার পর ওনার প্ল্যান ছিল সেটা হলো যে মাকে নদীতে বিসর্জন দিয়ে আবার উনি জায়গায় ফিরে যাবেন। কিন্তু মায়ের ইচ্ছায় সেই মূর্তি তিনি মাথা থেকে আর ফেলতে পারেননি, জলে ফেলতে পারেননি এবং সেদিনই ওনাকে স্বপ্নের আদেশ হয় যে আমাকে এখানে প্রতিষ্ঠা কর। কিন্তু ওনার সেই সক্ষমতা ছিল না যে কিভাবে এইখানে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করা যায়। তো সেই খবর বাংলাদেশের তৎকালীন জমিদার প্রতাপাদিত্য মহাশয় ওনার কাছে পৌঁছায় এবং ওনাকেও স্বপ্নের আদেশ পেয়ে উনিও এই বিষয়ে এগিয়ে আসেন এবং তিনি অনেক তার জমিদারিত্ব থেকে এই আমাদের এইখানকার বিথারির এই যে জমি, এটাকে সাধারণত বলা হয় রানী রাসমণির স্টেট বলা হয়। তো সেখান থেকে উনি অনেকটা জমি আমাদের দান করেন এবং মন্দির প্রতিষ্ঠা করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তর 24 পরগনা। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।